নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্বজিৎ, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা তমাং ঘোষ। অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এলেন। তারা কার্যত 26-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাটি মেরে দিয়ে গেলেন। প্রস্তুতি কেমন হবে? অবশ্যই দেখুন, উত্তরবঙ্গে যেমন নরেন্দ্র মোদীজি এসছেন, তেমনি দক্ষিণে অমিত শাহজি এসছেন। সকলের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা যে সামনে নির্বাচন রয়েছে, এবং শুধু নির্বাচন নয়, নির্বাচন ছাড়াও সারা বছর যদি রাজনীতি করে, সেটা ভারতীয় জনতা পার্টি পলিটিক্যালি অ্যাক্টিভ থাকে সারা বছর। অন্য দল তো তোলাবাজিতে ব্যস্ত থাকে। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে গ্রাউন্ড সিনারিও হচ্ছে মানুষ পরিবর্তন চাইছে, এবং মানুষ যে পরিবর্তনটা চাইছে সেই পরিবর্তনের সুরটাকে বেঁধে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি। সেই সুরটাকে বেঁধে একটা জায়গায় এনে সকল কার্যকর্তাদের উৎসাহিত করে গেছে। এবং আপনারা দেখেছেন যেভাবে মানে দুটো জায়গাতেই, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতে যেভাবে মানুষের ঢল নেমেছিল। এবং আমরা তো এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মানে শুধু কার্যকর্তাদের বৈঠক ছিল, যারা পদাধিকারী তাদের বৈঠক ছিল, তা সত্ত্বেও মানে এত ভিড় সেখানে হয়ে যায়, মানুষের এত উৎসাহ সেখানে দেখা যায়, সকলেই অভিভূত সেখানে সেটা নিয়ে। এবং দেখুন, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস আজকের দিনে দেউলিয়া হয়ে গেছে। রাজনৈতিকভাবে সে লড়াই করতে পারছে না। গত দুদিন আগে আমাদের বিজেপির অন্যতম রাজ্যের সাধারণ সম্পাদক এবং বিধায়ক অগ্নিমিত্রা পালকে যেভাবে ব্যক্তিগত স্তরে গিয়ে তার প্রফেশন নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, এটা যে রাজনৈতিকভাবে তিনি দিশেহারা হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী, সেটাকেই প্রমাণ করে। আজকের বিধানসভায় মানে পেহেলগাঁও ইস্যু বা অপারেশন সিঁদুর ইস্যুতে, অনুব্রত ইস্যুতে উত্তাল হয়েছিল। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে পিওকে কিন্তু ভারতের দখল করার সময় এসেছিল, যেটা মোদী সরকার হাতছাড়া করে। উনি তো মানে দেখুন, অসুবিধা হচ্ছে উনি কখন কি বলেন উনি জানেন না। উনি প্রথমে অপারেশন সিঁদুর যখন হলেন, প্রথমে আমরা যখন সব জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় পতাকা নিয়ে, আমাদের রাজনৈতিক পতাকাবিহীন আমরা সব জায়গায় মিছিল করতে শুরু করলাম, সাধারণ মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মেলালো, সেটা দেখে ওনার মনে হলো যে জাতীয় পতাকা নিয়ে উনি ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করতে বললেন। আমরা কিন্তু সেটাকে সাধুবাদই জানালাম। আমরা বললাম যে ভারতীয় পতাকা নিয়ে যদি মিছিল করা, একটা কেউ যদি তার ভুল সংশোধন করে করতে চায়, সঠিক কাজ করুক না। কিন্তু দেখলাম সেটা যতটা টিভিতে বলা হলো আর যতটা মানে প্রতীকী কয়েক জায়গায় ছাড়া সেভাবে দানা বাঁধল না সেটা। তার কারণ হচ্ছে কি, উনি পুরোটাই রাজনৈতিকভাবে দেখছেন। অপারেশন সিঁদুরটা ছিল দেশের জন্যে, এবং এই যে বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে যেভাবে ওখানে মারা হয়েছে কাশ্মীরের পেহেলগাঁওতে, একই কাণ্ড তো হয়েছে মুর্শিদাবাদেও। তা উনি সত্যটাকে মানতে চান না, উনি সত্যটা স্বীকার করতে চান না। আরে এটা তো সবাই বলছে, এটা তো প্রত্যেকটা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইন মানে প্রিন্ট মিডিয়া বলুন, ভিজুয়াল মিডিয়া বলুন, সব জায়গায় দেখিয়েছে। তাদের পরিবারের লোকেরা যারা ওখানে ছিল তারা এসে বলেছে সেই ঘটনাগুলো, হাউ হাউ করে কাঁদছে। আর তারা এসে বলেছে, আমাদের জিজ্ঞেস করেছে আমরা কোন ধর্মের লোক, কী বিষয়, তারপরে গিয়ে বলেছে আমাদের মেরে দিয়েছে। এটা বলার পর যদি আমি সত্যিকে সত্যি না বলি, তাহলে তো এটা একটা ভয়ঙ্কর জিনিস যে আমি সত্যি কথা বলবো না, আমি জিনিসটাকে একটা ক্যামাফ্লেজ করে দিয়ে বেরিয়ে চলে যাব। সত্যিকে সত্যি যদি বলতে না পারি, আমি নিজের বিপদ নিজেকে ডেকে আনছি। কদিন আগে হয়েছে মোথাবাড়ি, যদি এই এরমভাবে মিথ্যা কথা বলতে থাকে, আগামী দিন হবে আমাদের নিজের বাড়ি। এটা মাথায় রাখতে হবে। সত্যিটাকে যদি আমরা বলতে শিখি, তাহলে কিন্তু আমরা অনেক অসুবিধাকে অ্যাভয়েড করতে পারবো। মহেশতলাতে চলছে, পুলিশ কি ব্যর্থ? তাই তো, মানে যাচ্ছে তাই অবস্থা। তা এটাই তো আমরা বলছিলাম। উনি যখন মুর্শিদাবাদে ঘটনাটা ঘটলো, উনি কার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? বিএসএফের বিরুদ্ধে ডাইরেক্টলি অভিযোগ করেছিলেন। অপারেশন সিঁদুরের সময় আবার ডিগবাজি খেয়ে বলছেন খুব ভালো করে কাজ করেছে বিএসএফ, করেছে। কোনটা বলছেন? আর উনি যে এই কথাগুলো বলেছিলেন, পুলিশ রিপোর্টে কি আছে? উনি যে বক্তব্য রেখেছিলেন, আমি পুলিশ রিপোর্টটাও দেখতে চাইবো যে পুলিশ রিপোর্টে এরকম কিছু আছে কিনা যে বিএসএফের ইনভলভমেন্ট ওখানে ছিল, বা বাইরে থেকে সবাই এসে নাকি করে দিয়ে গেছিলো। এখানে মুর্শিদাবাদ থেকে যারা
আক্রান্ত পরিবার, আমরা দীর্ঘদিন এখানে তারা ছিল, আমার সঙ্গে তাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে এখানে বসে, তারা বারবার করে বলেছে কেউ ছিল না, আমাদের সব চেনা জানা লোক, তারা করেছে এগুলো, এই পাশের গ্রামে থাকে কি পাশের পাড়ায় থাকে, তারা এসে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করেছে। সত্যিটাকে মানতে পারছি না, তার কারণ আমার যেহেতু তাদের তৃণমূলের হাত থেকে কন্ট্রোলটা বেরিয়ে গেছে, এই অ্যাপিসমেন্ট পলিটিক্স করতে গিয়ে কন্ট্রোলটা বেরিয়ে গেছে, এবং চারিদিকে আজকে ওই জন্য এইরকম ভয়াবহ অবস্থা হচ্ছে। এই ভয়াবহ অবস্থার জন্য তো একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী। এই রাজ্য সরকারের অ্যাপিসমেন্ট পলিটিক্স অ্যান্ড ভোট পলিটিক্সের জন্য আজকে তারা দায়ী। তারা দায়ী বলে আজকে তারা সামলাতে পারছে না ঘটনাগুলোকে। তা একই কথা মুর্শিদাবাদের সময় তো আমরা একই বলেছিলাম যে মুর্শিদাবাদটাকে যদি কঠোরভাবে দমন করা হতো আজকে নিশ্চয়ই মহেশতলে এই ঘটনা ঘটতো না। তারও আগে যদি ওই হুমায়ুন কবির বলে ওনাদের যে বিধায়ক ছিলেন, তিনি যখন বলছেন যে আমি নদীতে কেটে ভাসিয়ে দিতে পারি, যে এরা 70%, আমরা 70%, ওরা 30%, এই রকম প্রভোকেটিভ কথা যারা বলে তারা কি করে জেলের বাইরে থাকে? ও তাকে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত ছিল, তাকে অ্যারেস্ট না করে তাকে ছেড়ে রাখা হলো। তারপরে আপনি দেখুন ঘটনা, একই জিনিস আপনি পুলিশের ওপর ভরসা রাখবেন কি করে? পুলিশ সামলাতে পারছে কি আজকে? সামলাতে কেন পারছে না জানেন? তার কারণ যদি অনুব্রত মণ্ডল যদি ওই যে স্টেটমেন্টগুলো করেছিল সেদিন যদি পুলিশ ব্যবস্থা নিত, পুলিশের প্রতি মানুষের সম্মান বাড়ত, সাধারণ যারা দুষ্কৃতী তারাও ভয় পেত, তারা জানে কিছু হবে না এ রাজ্যে। একটা অনুব্রতরা জেল খাটা আসামি দাঁড়িয়ে ওখানে আগে বলেছিল বোম মারুন, মনে আছে যদি কয়েক বছর আগে, বোম মারুন পুলিশকে, আমি বলছি বোম মারুন, সেদিন অ্যারেস্ট হওয়া উচিত ছিল। সেদিন ছেড়ে রেখেছিল বলে তারপরে তার এত সাহস, সে আইসিকে দাঁড়িয়ে ওই রকম অকথ্য ভাষায় তার স্ত্রী, মা, পরিবার নিয়ে কথা বলে। তার কিছু হয় না, উল্টে মানে সে বহাল তবিয়াতে রয়েছে। এখন যেন মনে হচ্ছে রেকর্ডিং করাটা সব দোষটা হয়েছে যিনি আইসি ছিলেন তার। একটা সংবাদ মাধ্যম তার খবর দেখাচ্ছিল বলে সেই সংবাদ মাধ্যমকে চিঠি দিয়েছে যে আপনারা কেন বারবার দেখাচ্ছেন। তার সংবাদ মাধ্যম কি সত্যি দেখাবে না, মিথ্যা দেখাবে না কি? মানে অন্যায় করতে পারো, অন্যায়টা দেখিও না। মানে কী অদ্ভুত রাজত্বে রয়েছে। আমার না মাঝে মধ্যে দেখে আমার সেই সত্যজিৎ রায় সিনেমার কথা মনে পড়ে যায়, হীরক রাজার দেশে। এই হীরক রানীর রাজ্যে আমরা রয়েছি, ঠিক যেন সেরকম একটা ব্যাপার যে অন্যায় করো কিন্তু তার কোনো প্রতিবাদ যেন না হয়, সেটা সামনে যেন না আসে, আর সেই যন্তর মন্তর ঘরের মধ্যে বসে ব্রেন ওয়াশ করে আমরা যেন সেটাকে ছেড়ে দিই। এর চেয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি বাংলা কোনোদিন দেখেনি। এবং বাংলার আজকে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী যিনি, এই তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্ব। তারা আজকে এই যে বাংলা যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সেটা নিয়ে তাদের দায় কেউ এড়াতে পারবে না, তারা নিজেরাও এড়াতে পারবে না। এবং যে পরিস্থিতি আজকে তারা করে দিয়েছে, যে বারবার যখন এই অনুব্রতর মতো জেলখাটা আসামিরা এরকম মন্তব্য করে তাদেরকে ছেড়ে রেখে দিয়েছে, তাই পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভয়টা কোথাও চলে গেছে। সব পুলিশ খারাপ নয়, কিছু গুটি কয়েক পুলিশ খারাপ হতে পারে, সব পুলিশ খারাপ নয়, কিন্তু এরা এমন একটা জায়গায় এনে দিয়েছে, পুলিশের কি কাজ করবে কি, পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। তা যে পুলিশ ভালো কাজ করতে পারে তার যদি হাত পা বেঁধে আপনি রেখে দেন, তার যা হওয়ার তাই হচ্ছে আজকে দিনে দেন। আপনারা বলছেন 26-এ ক্ষমতা আসবে, কিন্তু তৃণমূল বলছে এখনও তো রাজ্য সভাপতি ঠিক করতে পারবে না, ক্ষমতা কী করে? তৃণমূলকে আমাদের কথা ভাবতে হবে না, আসলে ভোট দেয় তো হচ্ছে জনগণ। তৃণমূলকে একটাই কথা বলুন যে জনগণকে ভোটটা দিতে দিন। আপনারা যদি এতই কাজ করে থাকেন আর এতই কনফিডেন্ট জিতবেন, তাহলে একটা সামান্য পঞ্চায়েত নির্বাচনে কেন 65-70 জনের প্রাণ যায়? তা বিধানসভা নির্বাচনও ছিল না, পঞ্চায়েত নির্বাচন ছিল, তাতে 65 থেকে 70 জনের প্রাণ যায়। মানে ভাবতে পারছেন 65 থেকে 70টা মানুষ মরে গেল এমনি এমনিটা পঞ্চায়েত নির্বাচনের জন্যে? কেন তৃণমূলের তোলাবাজারা মাল কামাবে বলে? এটা হয় কখনো? মানে আজকের দিনে দাঁড়িয়ে, এবং তার মধ্যে বেশ কিছু আবার তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। এই কোন রাজ্যে বাস করছে এরা? আপনি তো উত্তরপ্রদেশের নির্বাচন দেখেছেন, আমরা বিধানসভায় জিতেছি, লোকসভায় আমাদের খুব একটা ভালো ফল হয়নি উত্তরপ্রদেশে। তাতে কি এমন কিছু দেখেছেন যে সেখানে আমাদের কোনো রকম আমরা অভিযোগ করছি বা
বিরোধীরা অভিযোগ করছে। কোথাও আমরা হেরেছি কর্ণাটকে, সেখানে কি আমরা অভিযোগ করেছি যে এরকম কোনো মানে ভায়োলেন্স হয়েছে বলে? গুজরাটে আমরা জিতেছি, উত্তরপ্রদেশ আমরা জিতেছি, রাজস্থান আমরা জিতেছি, সেখানে কি বিরোধীরা অভিযোগ করছে যে এরকম ভায়োলেন্স হয়েছে? অসুবিধা হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে কেন এটা হবে? বারবার করে পশ্চিমবঙ্গতে দাঁড়িয়ে যেটা একদা সিপিএম রিগিংটাকে একটা মানে করে দেখিয়েছিল যে রিগিং করেও যেটা যায়, সেটাতে সিপিএম ক্লাস 12 পাস করেছিল, আর তৃণমূল কংগ্রেস সেটাকে একদম মাস্টার ডিগ্রি করে নিয়েছে, মানে ডক্টরেট করে নিয়েছে সেটাতে, যে রিগিংয়ের সঙ্গে হত্যা, ভোট লুট, এটা এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে মানুষকে ভোট দিতে দেবো না, মানুষকে ভোট দিতে গেলে তখন তারা জানে মানুষ তাদের বিপক্ষে দেবে। কিন্তু দেখুন বড় বড় ডায়লগ, ওই সেই আবার অনুব্রতর কথাই আসছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এই উন্নয়ন এবার এই অনুব্রতর মধ্যে লোকেদের থাবড়ে যখন বাড়িতে পাঠিয়ে দেবে, ওই দেখুন দুদিন আগে ওই পানিহাটির বোধহয় কোন কাউন্সিলর রাস্তায় দাঁড়িয়ে মার খেয়েছেন, মানুষ জাগ্রত হচ্ছে। আমি সবাইকে বলবো একদম নিজেদের হাতে আইন কানুন নেবেন না, অপেক্ষা করুন, সঠিক সময়ে ভোট দেবেন, পরিবর্তন আনুন, নিজের হাতে একদম নেবেন না। কিন্তু মানুষের কিছু কিছু জায়গায় তো নিজের রাগ ধরে রাখতে পারছে না, সেই কাউন্সিলর গিয়ে নিজে দাঁড়িয়ে অন্য একজনকে চড় মারছে দেখলাম, স্বাভাবিক। তারপর সে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে, কিন্তু প্রতিবাদটা তো আজকে হবে, প্রতিবাদ ছাড়া তো কিছু আজকে হবে না। যেটা ভাবছে যে চমকে ধমকে মানুষকে প্রতিবাদ থেকে বিরত করে রাখবো, এটা আজকের দিনে আর হবে না। মানুষ প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু আবার বলবো নিজের হাতে কখনো কেউ আইন নেবেন না, কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে, নাহলে এদের সঠিক জায়গা দেখানো সম্ভব নয়। যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা জানতে চাইছেন যে নতুন রাজ্য সভাপতি হবে তো একটা ইঙ্গিত যদি দিতেন। না দেখুন, এটা আমার কাজ নয়, এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাজ, তারা নিশ্চয়ই সেটা করছেন। এখানে অনেক থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যারা এটা নিয়ে ভাবছেন, যারা এটা নিয়ে তাদের কাজ করছেন। আমার কাজ আমাদের যে জেলা নিয়ে ভাবা, আমাদের শক্তি কেন্দ্রদের, আমার মণ্ডল প্রেসিডেন্টদের কাজ হচ্ছে তাদের মণ্ডল নিয়ে ভাবা, শক্তি কেন্দ্রের প্রমুখদের কাজ শক্তি কেন্দ্র প্রমুখ কাজ করা, বুথের প্রেসিডেন্টের কাজ বুথ নিয়ে ভাবা, তারা সেটা করছে। এবং গ্রাউন্ড ওয়ার্কে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। আপনি বলুন তো তৃণমূলের কোন জায়গায় কোন ওয়ার্ডে কোন কমিটি রয়েছে? যে কমিটি রয়েছে একটা রাজ্য কমিটি যেটা তৃণমূলের থাকে, কে জানে না কটা ভাইস প্রেসিডেন্ট, কে জানে না কটা জেনারেল সেক্রেটারি আছে তার মধ্যে। আপনি গিয়ে একটা ওয়ার্ডে চলে যান তৃণমূল কংগ্রেসের, সেখানে দাঁড়িয়ে তাদের ওয়ার্ড প্রেসিডেন্টের পরে কটা তার কমিটির লোক আছে, কে আছে, কি আছে, ঘন্টার মাথা আছে, নিজেরাও জানে না তারা। কোনো জায়গায় কেউ একজন মিটিংয়ে দাঁড়িয়ে বলছে আমি হচ্ছেন ইনি রাজ্যের সাধারণ সম্পাদক, নিচ থেকে দুজন আবার ফিস করে বলছে আবার কবে রাজ্যের সাধারণ সম্পাদক হলো, এ তো কোনো পোস্টেই নেই। আপনি জিজ্ঞেস করে দেখুন, আমি নাম বললাম না, নাম বললে লজ্জা। আচ্ছা, আপনি যখন বললেন আমি প্রসঙ্গটা আসছি, কাসেম সিদ্দিকী ওনাকে রাজ্য সম্পাদক করা হলো, বিজেপি এ বিষয়ে কোনো কিছু বলার নেই যদিও, তবু আপনাকে জানতে চাই কি আপনারা কি বলবেন, যেটাও সেই সংখ্যালঘু তোষণ? না দেখুন, ওনারা কাকে কি করবেন সে নিয়ে আমাদের কারোর মাথা ব্যথা নেই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে তোষণের রাজনীতি করে কিন্তু নির্বাচন জেতা যায় না। এটা ওনারা করছেন এবং তারপরে ওনাদের পাগলের মতো রিগিং করতে হচ্ছে। 65-70 জন মারা যাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনে, লাভ নেই তো করে। দেখুন, মানুষ যখন রিভল্ট করে না, তখন কেউই কোথাও আটকাতে পারে না কিছু। এই যে রিভলিউশনটা আসছে, এবং দেখুন এই যে দিনের পর দিন যারা ডিএ প্রার্থী, আর ডিএ কারোর ভিক্ষে নয়, তাদের প্রাপ্য। এমন নেতারা এখানে বলতে শুরু করেছিলেন তৃণমূলে, যেন বলছে ভিক্ষে দেবেন, ডিএ তাদের প্রাপ্য, তারা সেই প্রাপ্যটা চেয়েছে, এবং তারা প্রাপ্যটা চেয়েছে, সেটা তো সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়ে দিয়েছে যে তাদের প্রাপ্য। এই যারা চাকরিহারা প্রার্থী যারা রয়েছেন, রাস্তায় বসে রয়েছেন, কি ব্যবহারটা তাদের সাথে, মার ধর, লাঠি দিয়ে লাঠিচার্জ পুলিশের। কি কোথায় বাস করছি? তোমার তৃণমূলের নেতারা টাকা তুলে মাল তুলে চাকরি নিয়ে দিয়েছে, ভুলভাল করেছে, অযোগ্য, তুমি যোগ্য অযোগ্যর লিস্ট বার করতে পারছো না। তোমায় সুপ্রিম কোর্ট বলেছে যোগ্য অযোগ্য লিস্ট বার করে দিলে খুব ক্লিয়ার হয়ে যায়। কারণ কী হবে জানেন তো, কেন বার করছে না? যেই বার করবে যারা অযোগ্য তারা ধরে পেঁদাবে তো ওদের নেতাদের, সেই জন্যে বার করছে না। কিন্তু
প্রত্যেককে বলবো নিজের হাতে আইন নেবেন না। কোর্ট রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশের যদিও আমরা এই রাজ্য পুলিশের আস্থা রাখি না, কিন্তু কোর্টের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। কোর্ট সেই ব্যবস্থা করছে। এবং কিন্তু এরা এই আজ দিচ্ছি কাল দিচ্ছি করে ব্রাত্য বসু করলে তারপরে কি হলো, বলে না আমাদের আইনজীবীরা বলে দিয়েছে যে যোগ্য অযোগ্যরা আমরা আলাদা করে দেবো না। তা তুমি যখন প্রথম মন্তব্য করেছিলে, তা তুমি কি তোমার আইনজীবীদের সঙ্গে কথা না বলে করেছিলে? এটা তো বাড়িতে বসে আমি চিলি চিকেন খাবো না চিলি ফিশ খাবো সেটা নয়। এটা হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগের একটা দুর্নীতি, বছরের পর বছর, যেটা মানে হাইকোর্টে চলেছে, তারপর সুপ্রিম কোর্টে গেছে। তারা একটা গুরুত্বপূর্ণ কথা তুমি বলছো, এমন বললো যেন মনে হচ্ছে ডিনারে কি খাবে সেরকম, যেন একটা বলে দিলাম 2-3 দিন পরে মনে হচ্ছে না এটা হবে না, এটা আমার আলোচনা করা হয়নি। দায়িত্বশীল একজন মন্ত্রী এরকমভাবে কথা বলছেন যে আমি 3 দিন আগে যে মন্তব্য করেছি আমি তোকে আইনজীবীদের সঙ্গে কথা বলে করা হয়নি, এখন আইনজীবীরা পরামর্শ দিয়েছেন, এখন বার করতে পারবো না। দিস ইজ আ শেমফুল অ্যাক্ট। যে কোনো মন্ত্রী, যে কোনো মানে সাধারণ রাজনীতিবিদকেই মানুষ ভাবে যে একটু দায়িত্বশীল হবেন, সেখানে তিনি বিধায়ক, তিনি মন্ত্রী, এবং একটা এত সেন্সিটিভ ব্যাপার, সেখানে এরকম একটা ইনসেন্সিটিভ কথাবার্তা। সেই জন্য আজকে রাজ্যটা রসাতলে যাচ্ছে। তার কারণ কিছু ইনসেন্সিটিভ মানুষ কিছু সেন্সিটিভ পোস্টে বসে রয়েছেন, এবং যেখানে তারা কোনো কাজ করছেন না। আজকে সম্পূর্ণরূপে এর দায়ভার একজনের, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে এই সব কিছুকে প্রশ্রয় দিয়েছেন। তাই আজকে ঘটেছে। এতদিন তো বলতেন আমি জানি না, এখন তো সব জানছেন আপনি কি করেছেন। হোয়াট ইজ দ্য রেমেডি? কোনো রেমেডি নেই, আপনি ঝুলিয়ে রেখে দিয়েছেন। লাঠি খেয়েছিল যখন ডিআই অফিসে গেছিলো, বলেছেন না না এটা খুব ভুল হয়ে গেছে, তারপরে তো লাঠি পেটা আবার খেলো। আগের দিন লাঠি জুটেছিল, তারপর লাঠি পেটা খেলো হচ্ছে সল্টলেকের ওখানে গিয়ে। লজ্জা নেই এদের? মিথ্যা কথা বলতে বলতে বোধহয় জিভ খসে যাচ্ছে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। ভাষা তো শুনেইছেন সব নেতাদের, অনুব্রতদের মতো মহান নেতাদের, তাদের নাকি আবার বীরের মতো সব সম্মান টম্মান দিয়ে নিয়ে আসে। এরকম বীর যদি মানে বাংলার বাঘ বলতে আমরা স্যার আশুতোষ মুখার্জিকে বুঝি, আমরা বাংলার বাঘ বলতে এই অনুব্রতর মতো জানোয়ারদের বুঝি না। একদম শেষে দিলীপ ঘোষ আজকে আবার বলেছেন যে আমি যে গেছিলাম জগন্নাথ মন্দিরে, সেটা নিয়ে অনেকে কথা বলছেন, কিন্তু দল এটাকে খারাপভাবে নেয়নি, অনেকের অসুবিধা হচ্ছে। দিলীপ ঘোষ যে বাবার মুখ খুলছে, এটা কি দলের কোনো অস্বস্তি হচ্ছে? উনি আমার সিনিয়র নেতা, এটা আর এগুলো রাজ্য নেতৃত্বের ব্যাপার, এ নিয়ে আমার কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আচ্ছা, কাসেম সিদ্দিকীকে আপনি এক কথায় কি বলবেন? না, আমার অন্য দলের এর পক্ষে আমার বলার কিচ্ছু নেই। ও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপারে কারোর মাথা ব্যথা নেই। তখন ওই দলটা এরা পচা গলার দল, যে দলের না মাথা আছে না মুন্ডু আছে, কিছু নাই। ও খালি মানে এখন লাস্ট এই 8-6 মাস 7 মাস আছে ক্ষমতায়, ও তারপর দলটার কথাই মানুষ ভুলে যাবে। ইতিহাস থেকেই দেখবেন আস্তে আস্তে মুছে গেছে, ও হয়ে গেছে। ওদের শেষের শুরু হয়ে গেছে, দেয়াল লিখন স্পষ্ট, মানুষ বুঝতে পারছে, মানুষ মুখিয়ে রয়েছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, তৃণমূলের বিরুদ্ধে। আর তৃণমূলের নেতারাও বুঝে গেছেন, দেখুন চারিদিকে লুটে পুটে পাগলের মতো করছে। ওই জন্যে যখন এইরকম স্টেটমেন্টগুলো দিচ্ছে এইসব নেতারা, সব তখন কেউ কিছু দলের বলছে, তখন তারা বুঝতে পারছে হেরে যাবো, যদি এদেরকেও এখন চটিয়ে ফেলি তাহলে হয়তো আরও বেশি ভোটে হারবো। সেই কিছু ভোটে যদি হয়, সেই জন্য করছে। পানিহাটির যে ঘটনা, সেটা কিন্তু শুধুমাত্র সবে শুরু। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে, তার বহিঃপ্রকাশ পানিহাটির এই ঘটনা। তবে এখানেই শেষ নয়। যদি তৃণমূল কংগ্রেস তাদের এই যে ব্যবহার যদি চালিয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ক্রমশ বাড়বে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।